হাজির হয়ে গেলাম ওয়ানপ্লাসের দারুণ একটা ডিভাইস নিয়ে OnePlus Ace E60। এই ডিভাইসটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে এবং এই ফোনটা বলতে পারেন ট্রু ফ্ল্যাগশিপ কিলার টাইপের, যারা মূলত চাচ্ছেন পারফরমেন্স সেন্টার একটা ডিভাইস বাট বাজেট অনেক বেশি খরচ করা যাবে না, কিন্তু ভালো ব্র্যান্ডের হতে হবে। তাদের জন্য OnePlus স্পেশাল কিছু নিয়ে আসছে এই ডিভাইসের মাধ্যমে। তবে কন্ট্রোভার্সি চলছে, অনেক কিছুই বন্ধ হয়ে যাচ্ছে নাকি OnePlus। বন্ধ হোক আর না হোক, আপনারা অবশ্যই এই ফোন যদি কিনেন ডেফিনেটলি আপনারা আফটার সেল সার্ভিস যেগুলো থাকে সে সমস্ত বিষয় পাবেন, যদিও বা বাংলাদেশ এটা গ্রে মার্কেটের ফোন। ইয়েস, OnePlus Turbo 6V এর একটা রিভিউ আপনারা পেয়েছিলেন। ওই ফোনটার ক্ষেত্রে কি বলছিলাম, বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, ওইটার যে দাম সেই জায়গা থেকে আমরা মেটাল যদি পেতাম তাহলে পারফেক্ট হতো। এখানে কিন্তু সেই জায়গাটা ঠিকঠাক দিয়েছে, যেমন এই ডিভাইসটাতে মেটাল রয়েছে বডি ফ্রেমে, রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে, ফ্রস্টেড হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট বসছে না। ডিজাইনটা একটু ইউনিক লাগতে পারে অনেকের কাছে। ক্যামেরা মজুলের জায়গা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। IP68 69 রেটিং দিছে, আমরা সরাসরি টেস্ট করে দেখছি এই ফোন এবং তাতে পানি ঢোকে নাই। বাই দ্য ওয়ে, আজকে আমাদের কিন্তু ইনডেপথ অ্যানালাইসিস অ্যান্ড আমাদের ইউজার এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করছি। এটার একটা ফার্স্ট ইমপ্রেশন শর্টস ভিডিও আপনারা পেয়েছিলেন অলরেডি আগেই। আর সেই ক্ষেত্রে আপনারা জানেন এই স্মার্টফোন বাংলাদেশে নিয়ে আসছে কিন্তু SMS গ্যাজেটস, যাদের শপ রয়েছে বেশ কয়েকটা ঢাকার বাইরে, এবং আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারবেন। শুধু এই স্মার্টফোন না, বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম স্মার্টফোনতে অ্যাভেলেবল রয়েছে, এমনকি অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ ডিভাইসই তাদের কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক করে দেখতে পারেন। অলরাইট, যা বললাম, অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়াতে এই ডিভাইসটা ডেফিনেটলি একটা বেটার ফিল দেয় প্লাস্টিক বিল্ড ফোনগুলোর তুলনায়। আর এই যে আমরা ব্যবহার করছি, ব্যাক সাইডে কিন্তু আমরা আসলে ফিঙ্গারপ্রিন্ট পড়তে দেখিনি। তারপর আপনি কেস ব্যবহার করতে পারেন একটু যত্নশীল হয়ে থাকলে আর কি। পানিতে ডুবিয়ে চেক করছিলাম, IP68 এর ব্যাপারটা ঠিক আছে বললাম। দেন ওভারঅল ফোনটা ব্যবহার করতে গিয়ে যা মনে হয়েছে, হ্যাঁ একটু বাল্কি ফিল দেয়। ফার্স্টের দিকে যখন আপনি ব্যবহার করতে যাবেন একটু বড়সড় ফোন বলে মনে হবে, কারণ এটা অনেক লম্বা একটা ডিভাইস আর একটু ভারী ফিল আসতে পারে। সো এক হাতে ব্যবহার করাটা একটু মুশকিল, কয়েকদিন গেলে ইউজ টু হতে পারবেন। আদারওয়াইজ আপনার কাছে একটু বাল্কি ফিল লাগতে পারে। ওয়েট ব্যালেন্সের ক্ষেত্রে সামনের দিকটা একটু বেশি ভারী, একদম ওয়েল ব্যালেন্সড না। এই স্মার্টফোনটার যদি ডিসপ্লে সেকশনে আমরা চলে আসি, 6.83 ইঞ্চের যে প্যানেলটা রয়েছে এটা মূলত একটা অ্যামোলেড প্যানেল। রেগুলার ব্যবহার করতে গিয়ে আপনি রিফ্রেশ রেটের ব্যাপারটা বা স্মুথনেসের ব্যাপারটা খুব দারুণভাবে ফিল করবেন। এই ফোনটা 165 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে, বাট আপনি মোস্টলি সেটা পাবেন না। আপনি পাবেন 120 হার্টজই ম্যাক্সিমাম টাইমে। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে আপনারা 144 হার্টজ দেখবেন, আর কিছু গেম টেম রয়েছে যেগুলোতে 165 পর্যন্ত পাওয়া যায়। এখন বেশি আছে সমস্যা নাই এতে করে, বাট আপনি 120 হার্টজে গুড এনাফ বলে আমি মনে করি। সো স্মুথ একটা ডিসপ্লে এটুক বলাই যেতে পারে। HDR10+ এর সাপোর্ট পাচ্ছে ঠিকভাবে, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, 36 ইউনিটসের মতো ব্রাইটনেস। তো আপনি ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট যে কোনো কন্ডিশনে খুব ভালোভাবেই এই স্মার্টফোনটা দেখতে পাবেন। মানে অনেক ফোন দেখা যায় যে আউটডোরে গিয়ে ডিরেক্ট সানলাইটে ছবি তুলতে গেলে তখন স্ট্রাগল করে অনেকটা, বাট এইটার ক্ষেত্রে আমরা কোনো প্রবলেম ফেস করিনি আমাদের এই যে এতদিনের ইউসেজে। ওরা ক্লেম করছে ক্রিস্টাল শিল্ড গ্লাস আছে এখানে প্রোটেকশন হিসাবে, বাট মাইক্রোএস গ্লাস কিন্তু আমি দেখছি এটার উপরেও। আপনারা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন, ওটাই একটা ভালো সাজেশন হবে আপনার জন্য আর কি। ওভারঅল ডিসপ্লে কালার রিপ্রোডাকশন ভালো, ভাইব্রেন্ট কালার দেয়, একেবারে অ্যাকুরেসির জায়গায় রাখা যাবে না। এটা কালারটা তার চাইতে একটু মানে কালারের ডেপথ একটু বেশি মনে হবে, একটু ভাইব্রেন্টের দিকে আর কি, মূলত এরকম। সো আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লাগবে, কন্ট্রাস্টটাও বেশ ভালো। যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, আইদার গেমিং করেন, তাদের কাছে এই ডিসপ্লেটা ভালো লাগার কথা। চিন বেজেল সুপার ন্যারো সিমেট্রিক্যাল। তবে আমার যা মনে হয় 5 হোল কাটআউটটা আরেকটু ছোট রাখলে এই ফোনের সাথে আরো সুন্দর মানাতো, দেখতে আরো বেশি ভালো লাগতো। বাট এর বাইরে গিয়ে ডিসপ্লে নিয়ে কমপ্লেনের তেমন কোনো সুযোগ আমি দেখছি না। এটা বেশ ভালো একটা ডিসপ্লে বলা যেতে পারে। এটার যে প্রাইস সেগমেন্ট মানে সেই জায়গা থেকে, লাইক এটা এখন কত, অ্যারাউন্ড 50K 51K এর মতো এরকম জায়গা থেকে ডিসপ্লে নিয়ে সন্তুষ্ট থাকবেন আই গেস। এবার আসা উচিত আসল জায়গায়, যে কারণে এই ফোন আপনারা কিনবেন। আচ্ছা, স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করে ColorOS 16 অন টপ অফ Android 16। তবে আসল জায়গা SoC। স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে, আর UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। 12 এবং 16 GB র্যামে আসছে দেখুন, 256 থেকে শুরু হচ্ছে, 512 অ্যান্ড 1 TB পর্যন্ত রয়েছে। সুতরাং আপনি পারফরমেন্সের জায়গাটাকে কোনোভাবেই ফেলতে পারবেন না। একেবারে ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের একটা জায়গা দখল করতে পারছে সুন্দরভাবেই। সেই সাথে ওদের অপটিমাইজেশন যথেষ্ট ভালো এবং ColorOS আগের চাইতে অনেক বেশি ম্যাচিউর, প্লাস হচ্ছে এখানে প্রয়োজনীয় সমস্ত ফিচার্সও রয়েছেই। তাছাড়াও ডে টু ডে লাইফের ইউজেসে আপনারা মানে তেমন কোনো ইস্যু ফেস করবেন না। অনেক ফোনের ক্ষেত্রে আমরা বলি যে টুকটাক ওই যে বাগটাকের দেখা পাওয়া যায়, ল্যাগ দেখা যায়। এই ফোনটা কিন্তু আপনাকে সুপার স্মুথ একটা রেজাল্ট দিবে। আর UFS 4.1 স্টোরেজ টাইপ হওয়াতে আপনি যে কোনো ধরনের ট্রান্সফার ডাটা যখন কপি করবেন বা ট্রান্সফার করবেন, এমনি রেগুলার লাইফে যাই ব্যবহার করুন না কেন, বেশ স্মুথ একটা রেজাল্ট দেখবেন। তাছাড়া স্ন্যাপড্রাগন 8 Gen 5 এই প্রসেসর সম্বন্ধে আমরা অলরেডি জানি, এর আগে বিভিন্ন ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের ফোনের সাথে আমরা ব্যবহার করেছি এবং অবশ্যই এটা যথেষ্ট পাওয়ারফুল একটা SoC। মোট কথা এই স্মার্টফোনটা যখন আপনি ব্যবহার করবেন, কোনোভাবে আপনার মনে হবে না যে আপনি একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন ব্যবহার করছেন না। সে ধরনের ফিল আপনি পাবেন। সেটা ধরুন মাল্টিটাস্কিং,
অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করুন। আইদার আপনি কোনো একটা ভারী অ্যাপ চালাচ্ছেন, আপনি এই ফোন দিয়ে ফটো এডিট করছেন অথবা ভিডিও এডিট করছেন, সে ধরনের কাজগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছে, মানে একদমই প্রেশার নিচ্ছে না বলেই আপনার মনে হবে। যদিও এটা মেটাল বডির ফোন, যে কারণে হালকা একটু গরম হলেও সেই ফিলটা হাতে একটু বেশি দেয়, তবে থার্মাল থ্রোটল করছে, থ্রোটল ডাউন করে পারফরমেন্স ড্রপ করছে, এরকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি কিন্তু এই ফোনটাতে। স্কোর এবার আপনি কিভাবে খারাপ বলতে পারেন? 28 লাখ প্লাস প্লাস স্কোর আসছে, যেটা ডেফিনেটলি হিউজ। স্টোরেজটা আমরা টেস্ট করে দেখেছি, সেখানেও রিড রাইট স্পিড অনেক বেশি ভালো। সো এই ফোনের পারফরমেন্সের জায়গাটা নিয়ে একদমই নিশ্চিন্ত থাকা চলে। বেশ কিছু ব্লোটার আছে অবশ্য, যেগুলো একটু আনইনস্টল করে নিলে আপনি আরো ক্লিন একটা ভাই পাবেন। মানে এই যে এখন দেখতে হিজিবিজি লাগে জিনিসগুলো, মানে এগুলোর সাথে তো আমরা ইউজ টু নাই, চাইনিজ অ্যাপ ট্যাপ এরকম বেশ কিছু অ্যাপ আছে যেগুলো আপনার প্রয়োজন না হলে একটু আনইনস্টল করে নিলে বরং বেটার হয়। তাছাড়া কোনোভাবেই এর পারফরমেন্সে অসন্তুষ্ট হওয়ার মতো আমি কোনো বিষয় ফেস করিনি। ম্যাপিংয়ে ঠিকভাবে কাজ করছে, নোটিফিকেশন জনিত কোনো ডিলে আমি এটাতে পাইনি। বাট হ্যাঁ, গেমিং টাইমে এই ফোনটা হালকা ওয়ার্ম হলেও সেই ফিলটা হাতে বেশি দেয়, কিন্তু আপনি গেমিংয়ে দুর্দান্ত লেভেলের আউটপুট পাবেন। এখন কেউ যদি জিজ্ঞেস করেন গেমিংয়ের জন্য কি আমি অ্যারাউন্ড 50K-তে এই ফোনটাকে চয়েস লিস্টে রাখতে পারি, আমি বলবো ভাই অবশ্যই গেমিংয়ের জন্য আপনি এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। আমরা জেনশন ইম্প্যাক্ট দিয়ে ট্রাই করি স্মার্টফোনে 60 FPS-এ যথেষ্ট স্মুথ রেজাল্ট দিচ্ছিল এই ডিভাইসের সাথে, এবং মনে হচ্ছিল আমরা একটা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ব্যবহার করে যে ধরনের এক্সপিরিয়েন্স পাই সেটাও ডেলিভার করতে পারছে। অ্যাভারেজের ক্ষেত্রে 59 FPS ধরে রাখতে পারছে। 40 মিনিট গেম প্লের ক্ষেত্রে এটা সর্বোচ্চ হিট জেনারেট করছিল 41 ডিগ্রি পর্যন্ত, যেটা একেবারে কম না, একেবারে বেশিও বলা যায় না। কিন্তু পাবজির ক্ষেত্রে রেজাল্ট আরও বেশি বেটার ছিল। আমরা পাবজিতে এখানে সুপার স্মুথ এবং আলট্রা এক্সট্রিমে প্লে করতে পারছি, আর এখানে সুপার স্মুথ রেজাল্টই দেয়। অর্থাৎ ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করলেও সেটা আপনি মোটেই ফিল করতে পারবেন না, বরং এখানে আরও বেশি স্ট্যাবল রেজাল্ট ছিল। তাছাড়া হিটটাও তত বেশি জেনারেট করেনি। এটা 38-39 সর্বোচ্চ আসতে দেখেছি আমি, যেটা আমার কাছে মনে হয় একদমই মানে ঠিক জায়গায় আছে। তাছাড়া এই ফোনের প্রসেসরের সাথে অপটিমাইজেশনও বেশ ভালো করছে ওরা, যেটা বোঝা যাচ্ছে গেম প্লের ক্ষেত্রে। এমনকি আপনারা যারা কিনা রেকর্ডিং অন করে গেমিং করতে চান, অনায়াসে এই ফোন দিয়ে করতে পারবেন। রেকর্ডিং অন করে নিয়েও গেমিং করতে পারবেন, কিন্তু এটা আপনি হাতের মাঝে ফিল পাবেন যে আমি রেকর্ডিং অন না করলে আরও একটু বেটার আউটপুট দেয়। এর বাইরেও আমরা কল অফ ডিউটি মোবাইল, অ্যাশপালস 9, এমনকি ফুটবল, এই গেমগুলো ট্রাই করি। প্রত্যেকটা গেমের রেজাল্ট ছিল দুর্দান্ত, এবং এটুকু শিওর থাকেন যারা ফ্রি ফায়ার খেলবেন তারাও এটার থেকে ভালো আউটপুট পাবেন। তাছাড়া বলছিলাম এটা ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল হওয়াতে যে কোনো কিছু দেখতে বেশ ভালো লাগছে। মোদ্দা কথা, আপনি যদি পারফরমেন্সের জন্য ডিভাইসটাকে চয়েস করতে চান, আপনি হ্যাঁ এই ফোনটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। যেহেতু 50,000 টাকার ফোন, আমরা অবশ্যই আশা করবো 3টা সেট আপ, সেই ক্ষেত্রে একটা টেলিফোটো থাকবে। বাট এখানে ওরা 50 মেগাপিক্সেল মেইন অ্যান্ড 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড দিয়ে রাখছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেল শুটার। সো আপনি ক্যামেরায় কমতি পাচ্ছেন। তবে সত্যি বলতে আমরা OnePlus Turbo 6V এর মেইন ক্যামেরা নিয়ে অসন্তুষ্ট ছিলাম, কিন্তু ওই বিষয়গুলো এখানে সুন্দরভাবে ফিক্স করছে। যেমন এইটা ডাইনামিক রেজ হ্যান্ডেল যথেষ্ট ভালো, এটা এক্সপোজার কন্ট্রোলিংয়ে ওইটার মতো প্যারা খাচ্ছে না, বরং অনেকটা বেটার রেজাল্ট দেয়। স্টিল এক্সপোজার কন্ট্রোলিংয়ে কিছুটা ইস্যু এখনও আছে এটাতে, কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেটার আউটপুট দেয়। আপনি যদি এটা ধরুন 45,000 টাকা প্রাইস ব্র্যাকেটের স্মার্টফোনের মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করেন, দেন এটা খুব ভালোভাবেই হাড্ডাহাড্ডি টক্কর দেবে, এটা সত্যি কথা। ইভেন এর মেইন ক্যামেরার ছবি আপনি হালকা জুম করে ব্যবহার করলেও সমস্যা নেই, সেক্ষেত্রে লসলেস টাইপেরই মনে হয়। কালারটা একটু বেশি ভাইব্রেন্ট, ক্রিস্প। তাছাড়া লো লাইটের দিকে নাইট মোড অন করে নিলেও বেটার আউটপুট দিতে পারে, মানে সেক্ষেত্রে ছবিতে আলো কিছুটা বাড়িয়ে দেয়, একটু সফট থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ একটা ছবি পাবেন। আর পোর্ট্রেট মোডের ক্ষেত্রে আপনারা কিন্তু এই ডিভাইসটা থেকে 2টা ফোকাল লেন্থের ছবি তুলতে পারবেন, যেমন 1x অ্যান্ড 2x। 2xটা মূলত 48mm ছবি নেয়, তো এইটার ছবি ভালো লাগছে। যেখানে আমরা ডিজিটাল জুমের মাধ্যমে তো ছবি দেখছি, বাট এটা মানে ওয়েল ডিটেলডই মনে হয়, অতটা সফট করে ফেলে নেই। অনেক স্মার্টফোনে দেখবেন যে মেইন ক্যামেরা দিয়েই 2x 3x পর্যন্ত দেয় নিতে, কিন্তু ওগুলো একটু সফট করে ফেলে। বাট এটার ক্ষেত্রে অতটা সফটনেস আসেনি, মানে স্ক্রিনের ব্রাইটনেসটা একটু বেশি মনে হয়, আপনাকে আরেকটু ফেয়ার টাইপের মনে হবে, যেটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে আর কি। বাট ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগে না। আলট্রাওয়াইড শুটারটা খুব একটা যে আহামরি এমন না, বরং মেইন ক্যামেরা থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়ে। প্রপার লাইটিং কন্ডিশনে তো ইউজেবল আউটপুট দেয়, কিন্তু লো লাইট এটা ভালো পারফর্ম করবে না। এইটা আবার আপনি ওই অ্যারাউন্ড 35 to 38 পর্যন্ত নিতে পারেন, এর উপরে গেলে এটা মানানসই হয় না। 16 মেগাপিক্সেলের ক্যামেরাটা, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, এটা সুন্দর ছবি দিচ্ছে, এইটার আউটপুট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, এইটা রেডি টাইপ ছবি দেয়। সোজা কথা হচ্ছে যাদের সেলফিতে প্রায়োরিটি তাদের ভালো লাগবে। দুঃখজনক হলেও সত্যি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K দেয়নি, 1080p 30fps আমি রেকর্ড করছি রাইট নাও। এইখানে ভাই কমতি আছে, অবশ্যই রেজলিউশনের ঘাটতি রয়েছে, সফট লাগছে ভিডিও। তাছাড়া এটার কালারের ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিওর ক্ষেত্রে কালারটা একুরেট নেই। এক্সপোজার কন্ট্রোলিং এখানে কিছু ইস্যু আছে। সাউন্ডটা অবশ্যই স্মার্টফোনের ইয়াতে পাচ্ছিলেন, মাইক্রোফোনে। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অবশ্যই 4K থাকা উচিত ছিল, বাট ব্যাক ক্যামেরায় 4K আছে, এবং সেই ক্ষেত্রে আপনারা 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনারা 4K 120 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। ভাই ওইখানে 120 FPS আছে, বেশ ভালো স্লোমো টোমো করা যাবে, এটা সত্যি।
কিন্তু সামনের ক্যামেরাটা 4K থাকা উচিত ছিল। এখন রিয়ারের ক্যামেরার ভিডিও অবশ্যই সুপার স্মুথ বাটার স্মুথ পাওয়া যাচ্ছে, ডিটেলও ভালো আছে, এক্সপোজার কন্ট্রোলিংয়ে টাইম নিচ্ছে একটু। এছাড়া ভিডিও কোয়ালিটি রিয়ারের মোটামুটি ওকে, এইটার প্রাইস পয়েন্ট অনুযায়ী সে জায়গায় কম্পেয়ার করবো না, বাট 45,000-এর আশেপাশে কম্পেয়ার করলে ঠিক আছে রিয়ার প্যানেলের ক্যামেরা। এটার দাম 50-এর নিচে চলে আসলে পরে তখন অনেকে চিন্তা করবেন, যাই হোক আমার ফোনটা তো পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি আছে, আর ক্যামেরায় মোটামুটি আলট্রা ওয়াইড অ্যান্ড মেইন ক্যামেরা আছে, ওকে সেটা নিয়ে আমি মেনে নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার হয়তো বা একটু বেশি কম মনে হবে। ব্যাটারিটা আবার বড় সড়ো 8300 mAh অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম, বাইপাস চার্জিং টেকনোলজির সাপোর্ট নেয়। তো এই কম্বো খারাপ না, অবশ্যই ভালো। অন্যদিকে স্মার্টফোনটা 8.5 ঘন্টার উপরে এসওটি দিতে পারে যদি হেভি ইউজারও হয়ে থাকেন, যেটাও ডেফিনেটলি হিউজ ব্যাকআপ। আপনি এই ফোন হেভি ইউজার হয়ে থাকলেও দিন শেষে গিয়ে দেখবেন 20%-এর মতো 15-20%-এর মতো চার্জ অবশিষ্ট থাকে। আর যারা একেবারে লাইট ইউজার, নর্মাল ইউজার, তারা প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন। ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপ ভালো বলতে হচ্ছে। স্পিকার কোয়ালিটি ভালো, স্টেরিও সাউন্ড দেয়, প্রায় ব্যালেন্সড, বাট এটা একটু তুলনামূলক মানে 60-40-এর মতো আছে আর কি, তবে সাউন্ড ক্লিয়ার। নেটওয়ার্ক প্রিসিশনে কোনো প্রবলেম আমরা ফেস করিনি, কথা বলার জন্য ওকে আছে, প্রয়োজনীয় সেন্সার্সগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে। হ্যাপটিক ফিডব্যাকটা আমার কাছে ভালো লাগছে, আরও বেশি টাইট ফিল দেয় মেটাল বডি হওয়ার কারণে। সব মিলে এই প্যাকেজটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস যারা কিনতে যাচ্ছেন তাদেরকে ইজিলি রিকমেন্ড করা যাচ্ছে। সো আপনার যদি চিন্তা ভাবনা এরকম থাকে আমি একটা ফোন কিনে গেমিং করবো, আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজবাজ বেশি পড়ে, সো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন, বাট ক্যামেরা তার একটু ভালো কিছু করতে পারতো, আর দামটা একটু কমুক, তাহলে একটা ভালো ডিল হবে। ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।